এবার দেখা গেল এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে কনসেপ্ট বা ক্লাসিক্যাল কনসেপ্ট অফ লাইট, এটা যে আমরা পেলাম, এই কনসেপ্টটা দিয়ে আমরা লাইটের যা প্রপার্টিজ আছে, যেমন রিফ্লেকশন, ডিফ্রেকশন, প্রপাগেশন অফ লাইট, এই সমস্ত কিছু এক্সপ্লেন করা যায়। কি না, লাইটটা একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই কনসেপ্টটা ধরে এই সমস্ত এক্সপ্লেনেশনগুলো দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু দেওয়া যায় না কি কি, যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন, এটাকে এক্সপ্লেন করা যায় না। ব্ল্যাক বডি রেডিয়েশনটা কেন হচ্ছে, এটার প্রপার এক্সপ্লেনেশনটা কিন্তু এই ক্লাসিক্যাল কনসেপ্ট বা ওয়েভ কনসেপ্টটা দিয়ে দেওয়া যায় না। ওকে, তারপর ফটো ইলেকট্রিক এফেক্ট, এটার প্রপার এক্সপ্লেনেশনটা আমাদের ক্লাসিক্যাল কনসেপ্ট দিয়ে দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমি এই যে বললাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, এবার এগুলো কি জিনিস, এগুলো তো আমরা জানি না। না হয় আমরা প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ এগুলো খুব ভালোভাবে জানি, বুঝলাম যে এগুলো ওয়েভ আকারে আসছে, ওয়েভ আকারে বেরিয়ে যাচ্ছে, এগুলো বুঝতে পারছি। কিন্তু এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন নতুন একটা টার্ম, ফটো ইলেকট্রিক এফেক্ট নতুন একটা টার্ম, এগুলো কি, এগুলো সম্বন্ধে আমাদের সেইভাবে কোনো আইডিয়া নেই, তাই তো, বা অনেকের টুকটাক আইডিয়া আছে। তো এগুলো কি আগে সেটা দেখিনি, কেন এটা এক্সপ্লেন করতে পারছে না। ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ব্ল্যাক বডিটা কি। ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বডি যেটা কমপ্লিট রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করতে পারে। দেখো, প্রত্যেকটা বডি কম বেশি রেডিয়েশনকে অ্যাবজর্ব করে, যে কমপ্লিটলি অ্যাবজর্ব করবে সেই হচ্ছে ব্ল্যাক বডি। ঠিক আছে, ব্ল্যাক বডি, দেখো ব্ল্যাক মানে কি, আমরা ছোটবেলায় পড়তাম যে ব্ল্যাক হচ্ছে গিয়ে সেটাই যে সমস্ত আলোটাকে শোষণ করে নেয় কিন্তু কোনো কিছুই প্রতিফলিত ঘটায় না, কোনো কিছুই বের করে না। তাহলে যেখান থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে আমার চোখে না পড়লে আমি তো দেখতে পাবো না। তাহলে ব্ল্যাক বডি জিনিসটা কি না, ওই জায়গায় আলোটা পড়ছে বাট ওখান থেকে আমার চোখে রিফ্লেক্ট হয়ে কিছু আসছে না, তাই আমি ওটাকে দেখতে পাচ্ছি না। ব্ল্যাক বডি জিনিসটাও তাই, যে আলোটা যেটা এসে ওর ওপর পড়বে সেটা ও কমপ্লিটলি অ্যাবজর্ব করবে। ঠিক আছে, আর ব্ল্যাক বডির রেডিয়েশনটা কি না, যখন সবসময় কি হয় বলতো, কোনো বডির ওপর আলো যখন এসে পড়ে, ঠিক আছে, সেই বডিটা আলোটাকে যেমন অ্যাবজর্ব করে সেরকম ইমিট করে। ঠিক আছে, তো ব্ল্যাক বডি হচ্ছে সেই বডিটা যে কমপ্লিটলি লাইটটাকে অ্যাবজর্ব করবে অ্যাজ ওয়েল এজ কমপ্লিটলি সেটাকে রেডিয়েট করবে। যখন কমপ্লিটলি রেডিয়েশনটা হবে তখনই তাকে আমরা বলবো ব্ল্যাক বডি রেডিয়েশন। অ্যাকচুয়ালি প্রকৃতিতে প্রকৃত ব্ল্যাক বডি বলে কিছু নেই। ঠিক আছে, তবুও দেখা যায় যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা, ব্ল্যাক বডি সম্বন্ধে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার ব্ল্যাক বডি রেডিয়েশনটা কী জিনিস, কেন এটাকে এক্সপ্লেন করতে পারছে না, এই ওয়েভ থিওরি কেন এক্সপ্লেন করতে পারছে না। দেখো, ব্ল্যাকবোর্ড আমরা কি বললাম যে কোনো একটা বডির ওপর যখন আলোটা এসে পড়বে সে কন্টিনিউয়াসলি ওই লাইটটাকে অ্যাবজর্ব করবে। ঠিক আছে, এবার অ্যাবজর্ব, তাহলে ওই লাইট, ওই বডিটার এনার্জিটা ক্রমাগত ইনক্রিজ করবে। তার মানে বডিটার এনার্জিটা ডিপেন্ড করছে তার ওই লাইটের ইন্টেন্সিটির ওপর, তাই না? যত ইন্টেন্স আলো এসে পড়বে, যত হাই ইন্টেন্স আলো এসে পড়বে, তত বডিটার এনার্জি ইনক্রিজ করবে। এই বডিটার উপর যত হাই ইন্টেন্স আলো এসে পড়বে তত এর এনার্জিটা ইনক্রিজ হবে, তত তার যে রেডিয়েশন যখন করবে, এই রেডিয়েট এনার্জিটা, যেটা এই যে বিকিরিত হয়ে যে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে, রেডিয়েন্ট যেটা, তার এনার্জিটাও কি হবে, তার এনার্জিটাও অনেক বেশি হবে। এটাই তো হওয়ার কথা, যে আলোটা এসে পড়লো তার ইন্টেন্সিটি যত বেশি হবে, যে আলোটা বেরিয়ে যাচ্ছে তার ইন্টেন্সিটিটাও অনেক বেশি হবে, মানে তার এনার্জিটাও অনেক বেশি হবে। মানে এনার্জির সাথে ইন্টেন্সিটির রিলেশনশিপটা তাহলে কেমন হওয়া উচিত ছিল, ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটাই হওয়ার কথা ছিল। এবং আমি মনে করো এখানে যে আলোটা ফেলবো সেই আলোটা যদি একটা পার্টিকুলার কালার থাকে, মনে করো আমি এখানে লাল আলো ফেলছি, ঠিক আছে, রেড লাইট আমি ফেলছি, ঠিক আছে, তাহলে রেড লাইটটা আমি যদি কম ফেলি তাহলে এটা কম উত্তপ্ত হবে, এবং যে লাইটটা বেরিয়ে যাবে তার এনার্জিটাও অনেক কম হবে, মানে তার ইন্টেন্সিটিটাও কম হবে। আবার এই রেড লাইটটা যদি, এবং যেটা বেরোবে সেটা অবশ্যই রেডই হবে, তাই না? কারণ রেড লাইট আমি ফেলছি, এবং এর ইন্টেন্সিটি যদি আমি অনেক বেশি করে দিই, বাড়িয়ে দিই, তাহলে এর এনার্জিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং তার যেটা বেরিয়ে যাবে তার এনার্জিটা অনেক বেশি হওয়ার কথা, তাই তো? কিন্তু এর কালারটা সেম থাকার কথা, এর কালারটা চেঞ্জ হওয়ার কথা নয়, মানে তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হওয়ার কথা নয়, তাই তো? যে লাইটটা ফেলবো সেই লাইটটাই আসবে, শুধু তার ইন্টেন্সিটিটা কম বেশি হেরফের হবে, এটাই হওয়ার কথা। তো তাহলে মনে করো তুমি লোহাকে গরম করছো, ঠিক আছে, তাহলে লোহাকে যত তুমি গরম করবে তত লোহাটার মানে কালারটা এক থাকার কথা। কিন্তু আমরা কি দেখতে পাই, লোহাটাকে যখন আমরা প্রথমে গরম করি তখন গরম হতে হতে কি কালার দেখায়, রেড,
তারপরে আস্তে আস্তে সেটা সাদা হয়, তারপরে ইয়েলো হয়, তারপরে একেবারে ব্লু কালার দেখা যায়। ঠিক আছে, তাহলে রেড থেকে শুরু করে সে আস্তে 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 ব্লু হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম রেডের ফ্রিকোয়েন্সিটা কি ছিল, অনেক কম ছিল, মানে ওয়েভলেংথটা অনেক বেশি ছিল। ব্লুর ওয়েভলেংথটা হচ্ছে কি কম, তার মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, তাই না? তার মানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্লাসিক্যাল কনসেপ্ট কি বলছিল? ক্লাসিক্যাল কনসেপ্ট বলছিল যে এনার্জিটা ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সির ওপর নয়। ফ্রিকোয়েন্সির ওপর এনার্জি ডিপেন্ড করে না, এটাই তো আমরা দেখছিলাম। এনার্জি ফ্রিকোয়েন্সির ওপর বা ওয়েভলেন্থের ওপর ডিপেন্ড করে না, করে কার ওপর? না ইন্টেন্সিটির ওপর। যত বেশি আমি আলো ফেলবো তত তার এনার্জি বাড়বে, কিন্তু আলোটার রংটার কোনো পরিবর্তন হবে না, এটাই কথা ছিল। তাহলে লোহার ক্ষেত্রে কেন এরকমটা হয় না? লোহাকে যখন আমরা উত্তপ্ত করি প্রথমে লাল হয়, তারপরে আস্তে আস্তে আরও যদি হিটটাকে ইনক্রিজ করি তখন সেটা হোয়াইট হয়, তারপরে ইয়েলো, তারপর আলটিমেট ব্লু কালার দেখায়। এরকমভাবে কালারটা কেন চেঞ্জ হয়ে যায়? এটার এক্সপ্লানেশন আমাদের ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ওয়েভ বা ক্লাসিক্যাল কনসেপ্ট অফ লাইট দিতে পারলো না। ওকে, আরেকটা কি বললাম? ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা কি? খুব ইম্পর্টেন্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা যদি তোমরা বুঝতে পেরে যাও, তাহলে লাইট সম্পর্কে প্রপার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট এবার বলি, খুব ভাইটাল। ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো মানে হচ্ছে লাইট, ইলেকট্রিক মানে এখানে ইলেকট্রন বা ইলেকট্রিসিটির একটা কনসেপ্ট আছে। ওকে, এই ফটো লাইট এবং তড়িৎ মানে আলো আর তড়িৎ এই দুটোর কাজের ফলে কি তৈরি হচ্ছে সেটাই আমরা দেখব। ঠিক আছে, সালটা হচ্ছে 1887। ওকে, এই সালে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কি না, আমি জাস্ট এক্সপেরিমেন্টটা বলছি। ঠিক আছে, ওই একই রকম ভাবে একটা নল নেওয়া হলো। ঠিক আছে, নলের একদিকটা ক্যাথোড এবং অন্য দিকটা অ্যানোড নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যানোড আর এটা হচ্ছে গিয়ে ক্যাথোড, এরকম ভাবে নেওয়া হবে। ঠিক আছে, এই ক্যাথোডটা যেটা, এটা একটা মেটাল প্লেট নেওয়া হচ্ছে। আমরা আগের যে ক্লাসগুলো করেছিলাম তাতে আমরা দেখেছিলাম কোনো মেটাল বডির ওপর যখন আমরা ইলেকট্রিসিটি পাঠাই বা কোনো রেডিয়েশন পাঠাই, মানে কোনো লাইট পাঠাই, ইউভি বা গামা রে এইসব যদি আমরা পাঠাই, তাহলে সেখান থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে যায়। আমরা এই কনসেপ্টটা দেখেছিলাম, আর এই কনসেপ্টটা থেকে আমাদের ইলেকট্রন আর প্রোটনের আবিষ্কারটা হয়েছিল, তাই না? এখানেও সেম ঘটনা ঘটবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে গিয়ে তাহলে পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, মানে এই প্লেটটা হচ্ছে গিয়ে নেগেটিভলি চার্জড প্লেট আর এটা হচ্ছে কি পজিটিভ চার্জ প্লেট। ঠিক আছে, এবার কি হচ্ছে? এই ভেতরটাকে পুরোপুরি বায়ু নিরুদ্ধ করে দেওয়া হলো, কোনো আলো এখানে থাকবে, মানে সরি কোনো গ্যাস এখানে থাকবে না, সম্পূর্ণ বায়ু নিরুদ্ধ। ঠিক আছে, ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা। এবার এই মেটাল প্লেটটার উপর একটা লাইট ফেলা হলো, একটা ফিক্সড ওয়েভলেংথের মানে ফিক্সড কালারের একটা লাইট ফেলা হলো। কালারকে ডিটারমিন করে আমরা বললাম ওয়েভলেংথ মানে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল বললাম। তাহলে একটা লাইট এখানে ফেলা হচ্ছে, মনে করো কোনো একটা ফিক্স, মনে করো এখানে এ টাইপের একটা লাইট এখানে পাঠানো হচ্ছে। ঠিক আছে, এ টাইপের মানে তার নাম আমি এ দিলাম, কিছু একটা লাইট পাঠানো হলো। ওকে, এবার এখান থেকে এই মেটাল প্লেটটার থেকে তাহলে ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে, যেহেতু এই লাইটটা এসে এখানে হিট করবে। তাহলে এখান থেকে কনসেপ্টটা কি হচ্ছে না, এখান থেকে ইলেকট্রনগুলো ছিটকে ছিটকে বেরোবে, ইলেকট্রনগুলো এখান থেকে ছিটকে ছিটকে বেরোবে। তাহলে আমাদের ক্লাসিক্যাল কনসেপ্ট অনুযায়ী কথাটা কি হওয়া উচিত ছিল যে একটা মেটাল প্লেট, তার উপর যখন ইলেকট্রিসিটিটা মানে কোনো একটা রে এসে পড়বে, কোনো একটা লাইট এসে পড়বে, তাহলে ওই মেটালটা ওই লাইটটাকে কিছুক্ষণ ধরে আগে অ্যাবজর্ব করবে, তার ইন্টেন্সিটি ওয়াইজ তাকে আগে অ্যাবজর্ব করবে। আমি যদি হাই ইন্টেন্স আলো ফেলি তাহলে সে তাড়াতাড়ি এনার্জিটাকে অ্যাবজর্ব করে পর ইলেকট্রনগুলো মুক্ত হবে, আর যদি লো ইন্টেন্স আলো ফেলি তাহলে সেটা খুব মানে একটু বেশিক্ষণ টাইম ধরে সে অ্যাবজর্ব করবে, তারপরে তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি গ্রহণ করবে, তারপর ইলেকট্রনগুলো বেরোবে। এটাই তো হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল না, একটা মেটালের ওপর যখনই আমি আলোটা ফেলবো সেই মেটালটা ওই আলোটাকে কিছুক্ষণ ধরে অ্যাবজর্ব করবে, তারপরে ওর প্রয়োজনীয় শক্তিটাকে সে সংগ্রহ করবে, তারপর সেখান থেকে ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাবে, তাই না? তাই তো কি হয়, এবার যদি আমি ইন্টেন্সিটিটাকে বাড়াই
তাহলে যত ইন্টেন্সিটি বাড়াবো তত কম সময়ের মধ্যেই সে ওই এনার্জিটাকে পেয়ে যাবে। তারপর ইলেকট্রনটা এই মেটাল প্লেটটা ছেড়ে, এটা মনে করো মেটাল প্লেট, ঠিক আছে, মেটাল প্লেটটা ছেড়ে ইলেকট্রনগুলো ছিটকে 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 বেরিয়ে যাবে, তাই তো, ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে, এটাই হওয়ার কথা ছিল তো। এবার এখানে দেখা যায় যে এরকম কোনো ঘটনা ঘটে না। কি ঘটে না, কোনো একটা লাইটকে ফেলার সঙ্গে সঙ্গে মানে ওই যে টাইম ডিউরেশনটা কিন্তু পাচ্ছে না। মেটালের ওপর আমাদের আলোটা ফেলার সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে চলে আসছে। মানে কি হচ্ছে, ইলেকট্রনগুলো মেটালের ওপর এই আলোটা ফেলার সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে চলে আসছে, কোনো টাইম ল্যাগ নেই। ক্লিয়ার? এটা 1 নাম্বার অবজারভেশন, যেটা আমাদের ক্লাসিক্যাল কনসেপ্টকে ব্রেক করছে। ওকে, 2 নাম্বার কি হচ্ছে, 2 নাম্বার হচ্ছে এই এ টাইপ আলোটার মানে আমাদের আর কি হওয়া উচিত ছিল, মনে করে এ টাইপ আলোটার ইন্টেন্সিটিটা আমি এবার এই যে ইলেকট্রনগুলো ছিটকে ছিটকে বেরিয়ে আসবে, ছিটকে বেরিয়ে আসবে মানে তার একটা ভেলোসিটি আছে, তাই না? তার মানে তার একটা কাইনেটিক এনার্জি আছে। ভেলোসিটি থাকবে মানে তার একটা কাইনেটিক এনার্জি থাকবে, কার না এই যে মেটাল প্লেটটার থেকে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে আসছে তার। ওকে, তাহলে এই যে কাইনেটিক এনার্জিটা, এটা কার উপর ডিপেন্ড করবে না, অবশ্যই এনার্জিটা ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপর। তাহলে যত বেশি ইন্টেন্সিটি বাড়ানো হবে লাইটটার, তত এর কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করবে, তাই না? তাই 1 নম্বরে হলো গিয়ে টাইম ল্যাগ, 2 নম্বরে হলো গিয়ে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন নিশ্চয়ই ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করার কথা ছিল। মানে ইন্টেন্সিটি যত বাড়াবো তত ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি ইনক্রিজ হওয়ার কথা ছিল, তাই তো। এবার দেখা যায় যে এই যে লাইটটা আমি ফেলছি, সেই লাইটটার ইন্টেন্সিটি বাড়ানো হলেও এখানে যে ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে আসছে, সেই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে না। মানে ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো তো আরো স্পিডে বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। প্রথমে যে স্পিডে বেরোচ্ছিল সে দ্বিতীয়বারেও মানে ইন্টেন্সিটি বাড়ানোর পরেও সে একই ভেলোসিটি নিয়ে ছিটকে বেরিয়ে আসছে। মানে কাইনেটিক এনার্জির সাথে ইন্টেন্সিটির কোনো রিলেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানেও ক্লাসিক্যাল কনসেপ্টটা ব্রেক করছে। তাহলে দুটো জিনিসকে ব্রেক করব। 3 নাম্বার কি হচ্ছে, 3 নাম্বার দেখা যাচ্ছে ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে এই টাইপ আলোটার ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে মানে ইন্টেন্সিটি মানে তো বুঝতে পারলে যে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে ইউনিট সেকেন্ডে যত বেশি অ্যামাউন্টের আলো পড়বে সেটাকেই আমরা বলবো তার ইন্টেন্সিটি। যত বেশি পড়বে তার ইন্টেন্সিটি তত বেশি, তাই তো। ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনের কোনো চেঞ্জ হলো না, ঠিকই। কি চেঞ্জ হলো, নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ হয়ে গেল। মানে যত আমি ইন্টেন্সিটি বাড়াচ্ছি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে। মানে যে ইলেকট্রনগুলো এখান থেকে ছিটকে ছিটকে বেরিয়ে আসছে, মেটাল প্লেটটার থেকে ছিটকে ছিটকে বেরিয়ে আসছে, তাদের নাম্বারটা অনেক ইনক্রিজ করে যাচ্ছে। মানে মনে করো যদি প্রথমে 50টা ইলেকট্রন বেরোচ্ছিল, এখন ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 100টা, 150টা, 200টা, মানে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন্টেন্সিটির সাথে ইলেকট্রন রিমুভালের যে কি সম্পর্ক, এটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখা যাচ্ছে মনে করো আমি এ টাইপ লাইটটাকে চেঞ্জ করে আমি এখানে বি টাইপ লাইট করে দিলাম, ঠিক আছে। এ টাইপ লাইটটাকে চেঞ্জ করে আমি বি টাইপ করে দিলাম, এ ইজ লেস দেন বি, মানে বি এর ল্যামডাটা বেশি করে দিলাম। তার মানে নিউটা কি হবে না, এ এর নিউটা বেশি হবে বি এর নিউ চাইতে। ক্লিয়ার? মানে বি এর ফ্রিকোয়েন্সিটা কম হয়ে গেল। তার মানে এখানে বি টাইপ যখনই আমি দিচ্ছি দেখা গেল যে এখান থেকে কোনো লাইট কোনো ইলেকট্রন ছিটকে বেরোচ্ছে না, কোনো ইলেকট্রন ছিটকে বেরোচ্ছেই না, ঠিক আছে। আমি বি এর ইন্টেন্সিটি বাড়াচ্ছি মানে কি, এনার্জি ইনক্রিজ করছি। তাহলে মনে করো 10 মিনিট না হয় 15 মিনিট পরে অন্তত ইলেকট্রন বেরোবে, 20 মিনিট পরে ইলেকট্রন বেরোবে, দেখা যাচ্ছে ইলেকট্রন বেরোচ্ছেই না। সারাদিন রেখে দেওয়ার পরেও কোনো ইলেকট্রন বেরোচ্ছে না। ইন্টেন্সিটি প্রচুর বাড়ানো হলো, অনেকক্ষণ টাইম দেওয়া হলো, দেখা গেল কোনো ইলেকট্রন বেরোচ্ছে না ওখান থেকে। ক্লিয়ার? এবার মনে করো বি এর বদলে আমি সি একটা লাইটকে দিলাম, ঠিক আছে। এবার সি টাইপ একটা লাইটকে আমি এখানে ফেলছি, ঠিক আছে। সি টাইপ লাইটকে ফেলছি। সি টাইপ লাইটের
ফ্রিকোয়েন্সিটা এর চাইতে অনেক বেশি, ঠিক আছে, এর চাইতে অনেক বেশি। সি টাইপের যে লাইটটা আমি ফেলছি তার ফ্রিকোয়েন্সিটা এর চাইতে অনেক বেশি, ঠিক আছে। তখন দেখা গেল সি টাইপ লাইটটা ফেলার সঙ্গে সঙ্গে দেখা গেল যে এখানে আমি যখনই আমি সি টাইপকে ফেলছি তখন কোনো তো টাইম লাগতো নেই, ইলেকট্রন তো ছিটকে বেরোচ্ছে, উপরন্তু তার কাইনেটিক এনার্জিটা অনেক বেশি, মানে এ টাইপ দেওয়ার সময় যে কাইনেটিক এনার্জিটা ছিল তার চাইতে অনেক বেশি সি টাইপ লাইটটা দেওয়ার সময়, ঠিক আছে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে। 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছিলেন এনার্জি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, ঠিক আছে, মানে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সির একটা ডাইরেক্ট রিলেশন আছে। এনার্জি ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, মানে এনার্জি ইজ প্রপোর্শনাল টু নিউ, ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করবে ওই রেডিয়েশনটার এনার্জি তত বাড়বে, শক্তি তত বাড়বে, ঠিক আছে। এবং দেখো এই প্রপোর্শনাল সাইন তোলার জন্য আমাদের ইকুয়াল সাইন যখনই আমরা দেবো তখনই একটা কনস্ট্যান্ট টার্ম দিতে হবে, তো সেই কনস্ট্যান্ট টার্মটা দিলেন এইচ, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্মটা হলো এইচ। এবং এইচকে আমরা বলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচকে আমরা কি বলি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। এইচটার নাম কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। উনি 1900 সালে এই এইচ এর মানটা ক্যালকুলেশন করেছিলেন। মানটা ক্যালকুলেট করে উনি কত পেয়েছিলেন? 6.625 into 10 to the power minus 34 joule second, or 6.625 into 10 to the power minus 27 arc second। ক্লিয়ার? এই ভ্যালুটা উনি পেয়েছিলেন, ঠিক আছে। তাহলে আরো সুস্পষ্ট ধারণা হলো। আমি একটু আগে যে লাইনটা লিখেছিলাম, দেখো ওয়েভলেংথ কসমিক রে থেকে এদিকে রেডিও ওয়েভ পর্যন্ত যে লাইনটা লিখেছিলাম তাতে নিউ, ফ্রিকোয়েন্সি এবং ল্যামডা দুটোরই একটা সিরিজ করে দিয়েছিলাম, সেখানে এনার্জি দিয়েও সিরিজটা লিখে নাও, মানে যে ডাইরেকশনে নিউটা গেছে ঠিক সেম ডাইরেকশনে এনার্জিটাও যাবে, এনার্জির সাথে নিউ রিলেশনটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বললাম না, প্রথমে আমি এ টাইপ দিয়েছিলাম, এ টাইপ একটা আলো দিয়েছিলাম, ঠিক আছে। তাতে যে ভেলোসিটি নিয়ে, যে কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে এলো তার চাইতে অনেক বেশি কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা বেরোচ্ছে কখন না, যখন আমি সি টাইপ আলোটা ফেলছি। কেননা এনার্জি অফ সি ইজ গ্রেটার দেন এনার্জি অফ এ, তাই না? আর এটা হচ্ছে গিয়ে এনার্জি অফ বি। তো বিকে যখন আমি ফেলছিলাম তখন দেখা গেল যে যতক্ষণ ধরেই খুশি আমি বিটাকে দিই না কেন ইলেকট্রন বেরোচ্ছে না। তার মানে ইলেকট্রনটা বেরোবে কখন না, সে তার নিজের এনার্জিটা যখনই পেয়ে যাবে। ইলেকট্রনটা এই মেটাল প্লেটের উপর আটকে আছে, ঠিক আছে। মেটাল প্লেটটার থেকে বের করার জন্য ওকে তো আঘাত করতে হবে, আঘাত মানে একটা এনার্জি ওকে দিতে হবে। এবার ওই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জিটা যদিও পেয়ে যায় তাহলেও মেটাল প্লেটটার থেকে ছিটকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিটকে বেরোনোর জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জিটা দেখা যাচ্ছে যে এ আর সি এই দুটো লাইট দিতে পারছে, কিন্তু বি কোনোভাবেই দিতে পারছে না। যতক্ষণ ধরে খুশি আমি দিই না কেন বি কোনোভাবেই দিতে পারছে না। এটা কেন হচ্ছে বুঝতে পারা গেল না। আবার দেখা গেল ইন্টেন্সিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রনের মানে ইলেকট্রন কতগুলো বেরোবে, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ করছে, কিন্তু তার কাইনেটিক এনার্জি বাড়ছে না। কাইনেটিক এনার্জি কখন বাড়ছে না, যখন আমি এর চাইতে বেশি এনার্জি সম্পন্ন কোনো একটা রেডিয়েশন দিচ্ছি তখন। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এই যে কনসেপ্ট, মানে এই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে, এর যে অবজারভেশনটা হলো, এটার এক্সপ্লানেশন আর দেওয়া যাচ্ছে না। কার থ্রু দিয়ে না, ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ওয়েভ, এটার থ্রু দিয়ে আর দেওয়া যাচ্ছে না। তাহলে এটা কখন দেওয়া যাবে? 1905 সালে আইনস্টাইন, ঠিক আছে, আইনস্টাইন এটার প্রপার এক্সপ্লানেশনটা দিলেন। উনি কি বললেন? কত সালে বললেন? 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন এটার প্রপার এক্সপ্লানেশন দিচ্ছেন। উনি বললেন যে আসলে আমাদের জিনিসটা দেখতে কোথাও একটা ভুল হচ্ছে। যেমন মনে করো আমি যদি এই জিনিসটাকে আমি সামনের থেকে দেখি, কত দেখবো? 6, কিন্তু ওপর থেকে যদি কেউ ওই সাইডে দাঁড়িয়ে থাকে সে কত দেখবে? 9, তাই না? তাহলে একটা জিনিসকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যখন দেখছি তখন একরকম দেখছি, কিন্তু ঘটনাটা ঘটছে অন্য। তার মানে নিশ্চয়ই আমি যে জায়গাটার থেকে দাঁড়িয়ে দেখছি সেই জায়গাটা আমার ভুল।
তার মানে আমার থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে, আমাকে নিজেকে আমার জায়গাটার থেকে সরতে হবে। কোন জায়গাটার থেকে না, এই যে আমি ক্লাসিক্যাল কনসেপ্ট অফ ওয়েভ ছিল, মানে লাইটটা একমাত্র ওয়েভ, ওয়েভ ছাড়া আর কিছুই নয়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাকে ব্রেক করতে হবে। তাহলে কনসেপ্টটা কি হবে? উনি বললেন যে অ্যাকচুয়ালি এই যে লাইটগুলো, এই লাইটগুলো ওয়েভ তো অবশ্যই, কিন্তু লাইটগুলো প্রত্যেককে এক একটা এনার্জির প্যাকেট নিয়ে তৈরি। কি বললাম? লাইটগুলো প্রত্যেকটাই এক একটা এনার্জির প্যাকেট নিয়ে তৈরি। এনার্জির প্যাকেট কথাটার মানে কি? মানে মনে করো এটা একটা ওয়েভ আসছে, তো এটা একটা ওয়েভ আসছে, এই ওয়েভের মধ্যে ছোট 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 এনার্জির প্যাকেট আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, ঠিক আছে? এবং এদেরকে আমরা বলছি কোয়ান্টা, এক একটা কোয়ান্টা, এনার্জির কোয়ান্টা, ঠিক আছে? এখান থেকে কোয়ান্টাম থিওরি আসছে, ঠিক আছে? তাহলে কি বললাম? এনার্জিটাও মানে লাইটগুলো ওয়েভ তো অবশ্যই, কিন্তু এই ওয়েভের সাথে সাথে প্রত্যেকটা ওয়েভ আসলে এক একটা এনার্জির প্যাকেট নিয়ে তৈরি, এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি ওর মধ্যে পড়া আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার এই এনার্জিটা কখন চেঞ্জ হবে না, যখনই তার ওয়েভলেংথ চেঞ্জ হবে বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। মানে দেখো আমি কি বললাম, রেড যে লাইটটা তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ইয়েলো লাইটের সেই ফ্রিকোয়েন্সিটা নেই, অন্য ফ্রিকোয়েন্সি আছে, তাই না? আবার মনে করো ব্লু লাইটের সেখানেও ফ্রিকোয়েন্সিটা অন্য, যার ফ্রিকোয়েন্সি যত কম তার এনার্জি তত কম, যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত বেশি। ক্লিয়ার হয়েছে? এবং এক একটা এই রেড লাইট, দুনিয়াতে যত রেড লাইট আছে সেই রেড লাইটের এনার্জি সব জায়গায় সমান, মানে ওর এক একটা কোয়ান্টামের মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এবং ওই এনার্জিটা রেডের জন্য কনস্ট্যান্ট, কিন্তু ওই এনার্জিটা ইয়েলোর সঙ্গে সমান হবে না, ইয়েলোর জন্য আলাদা হয়ে যাবে। ইয়েলোর এক একটা ইয়েলো লাইটের মধ্যে যে মানে এক একটা ইয়েলো লাইটের এক একটা কোয়ান্টার মধ্যে, ঠিক আছে, এই এনার্জির প্যাকেটের মধ্যে এর মধ্যে যা এনার্জি আছে এর মধ্যে সেম অ্যামাউন্ট অফ এনার্জি আছে, পরের কোয়ান্টাতে সেম অ্যামাউন্ট অফ এনার্জি আছে, কিন্তু এই এনার্জিটা এর যে এক একটা কোয়ান্টা আছে তার এনার্জির সাথে সমান নয়। কতটা ক্লিয়ার হয়েছে? রেডের প্রত্যেকটা কোয়ান্টার আলাদা আলাদা এনার্জি আছে, মানে এদের প্রত্যেকের এনার্জি ফিক্সড, কিন্তু এই এনার্জিটা এর সঙ্গে সমান নয়। আবার এদের প্রত্যেকের এনার্জি ফিক্সড, এর এনার্জিটা এর সঙ্গে যেমন সমান নয় তেমনি এর সঙ্গেও সমান নয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এক একটা কোয়ান্টার মধ্যে মানে ওই এনার্জির প্যাকেটটার মধ্যে কতটা এনার্জি থাকবে না, এনার্জি থাকবে ই পরিমাণ, যেটা সমান হবে এইচ ইন্টু নিউর সাথে। কে ক্যালকুলেশন করেছিলেন? ম্যাক্স প্ল্যাঙ্ক। কত সালে? 1900 সালে। আর এটা কত সালের ঘটনা? মানে এটা কে এক্সপ্লেন করছেন? ফটোইলেকট্রিক এফেক্টকে কে এক্সপ্লেনেশন দিচ্ছেন? আমাদের আইনস্টাইন। কত সালে? 1905 সালে। মানে অলরেডি এনার্জির এই যে রিলেশনটা এটা অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে, ম্যাক্স প্ল্যাঙ্ক করে ফেলেছেন, ঠিক আছে? এবার নতুন করে এখানে আইনস্টাইন এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, ঠিক আছে? উনি কি বললেন? উনি বলছেন যে কোনো একটা মেটাল প্লেট, মনে করো এটা মেটাল প্লেট, এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো একটা এনার্জি নিয়ে বাইন্ড হয়ে আছে, ঠিক আছে? এবার সেই ইলেকট্রনটাকে ওই মেটাল প্লেট থেকে লিবারেট করার জন্যে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি তাকে দিতেই হবে। কতটা এনার্জি দিতে হবে না, যে এনার্জিটা নিয়ে ও এখানে বন্দি হয়ে আছে মিনিমাম ততটা এনার্জি তাকে দিতেই হবে। মনে করো তোমার কাছে একটা প্রপার্টি আছে, ঠিক আছে, তুমি ওই প্রপার্টিটা কিনেছো, সাপোজ মনে করো এক্স টাকায় কিনেছো, মনে করো 10 লাখ টাকায় কিনেছো, ঠিক আছে? একটা প্রপার্টি তুমি কিনেছো 10 লাখ টাকায়, ঠিক আছে? এবার তোমার কাছ থেকে আমি ওটা কিনতে চাইছি, ঠিক আছে? আমি যদি তোমাকে 9 লাখ টাকা দিই, তুমি কি আমাকে প্রপার্টিটা দেবে? দেবে না। কিন্তু তোমাকে যদি আমি 11 লাখ টাকা দিই, তুমি নিশ্চয়ই দেবে। এবার কোন টাকাটাতে তুমি মানে দেবেই, মিনিমাম 10 লাখ টাকা তোমাকে দিতেই হবে। এবার যদি আমি 10 লাখের কম দিই তুমি কোনোভাবেই দেবে না, 10 লাখের যদি বেশি দিই তাহলে অবশ্যই দেবে, ঠিক আছে? এখানে শর্তটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন এক একটা ফোটন কণাকেই অ্যাবজর্ব করবে, মানে এক একটা কোয়ান্টাকেই অ্যাবজর্ব করবে, ঠিক আছে? এই যে বললাম এনার্জি প্যাকেট, এগুলোকে আমরা ফোটন পার্টিকেল বলি, ঠিক আছে? ফোটন পার্টিকেল মানে বলা হচ্ছে যে লাইটটা যেমন ওয়েভ অ্যাজ ওয়েল এজ পার্টিকেল নেচারও তার মধ্যে আছে, মানে এক একটা পার্টিকেল দিয়ে তৈরি,
ঠিক আছে। এই এনার্জির প্যাকেটগুলোকে আমরা পার্টিকেল বলছি, মানে ফোটন বলছি, ওকে, বা কোয়ান্টাম, ঠিক আছে। তাহলে এই যে ফোটন পার্টিকেলগুলো, প্রত্যেকটা ইলেকট্রন এক একটা ফোটন পার্টিকেলকে অ্যাবসর্ব করবে, ঠিক আছে। তাহলে যখনই আমি লাইটটাকে ফেলছি, লাইটটা যে লাইটটাকে ফেলছি তার একটা পার্টিকুলার এনার্জি আছে, মানে এক একটা ফোটনের পার্টিকুলার এনার্জি আছে। এবার ওই এনার্জিটা যদি সাফিসিয়েন্ট হয় টু লিবারেট দিস ইলেকট্রন ফ্রম দিস মেটাল, তাহলে অবশ্যই ওই ইলেকট্রনটা ওখান থেকে ছিটকে বেরিয়ে চলে আসবে। এবার মিনিমাম যে অ্যামাউন্টের এনার্জিটা দিলে ও ওখান থেকে বেরিয়ে চলে আসবে তাকে আমরা বলি থ্রেশহোল্ড এনার্জি, ওকে। কি বলা হয় না, থ্রেশহোল্ড এনার্জি বলবো, ঠিক আছে। তাহলে যে মিনিমাম যে অ্যামাউন্ট অফ এনার্জিটা অ্যাবজর্ব করলে ইলেকট্রনটা মেটাল প্লেটকে ছেড়ে বেরিয়ে চলে আসবে, সেই এনার্জিটাকে ওই মেটাল প্লেটটার জন্য বলা হবে তার থ্রেশহোল্ড এনার্জি। মেটাল ওয়াইজ এই এনার্জিটা ভ্যারি করবে, কোনো মেটালের জন্য কম অ্যামাউন্টের এনার্জি লাগবে, কোনো মেটালের জন্য বেশি অ্যামাউন্ট, মানে যে মেটাল ইলেকট্রনটাকে যত বেশি শক্তি দিয়ে বাইন্ড করে রাখবে তার জন্য থ্রেশহোল্ড এনার্জি তত বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে থ্রেশহোল্ড এনার্জি কোনটা, এইটা, মানে মিনিমাম যে অ্যামাউন্ট অফ এনার্জি না দিলে কিছুতেই ওই ইলেকট্রনটাকে ওই মেটাল প্লেটটার থেকে বের করা যাবে না, সেই এনার্জিটাই হচ্ছে তার থ্রেশহোল্ড এনার্জি। মিনিমাম ওই অ্যামাউন্ট অফ এনার্জিটা তাকে দিতেই হবে, ঠিক আছে। এবার ওই এনার্জিটা চাইতে যদি আমি কম অ্যামাউন্ট, মানে কম এনার্জি সম্পন্ন কোনো একটা লাইটকে ফেলি, তাহলে কি হবে, মনে করো তার চাইতে কম অ্যামাউন্টের লাইটকে ফেলছিলাম, মানে বি টাইপকে ফেলছিলাম, ঠিক আছে, কিছুতেই বেরোচ্ছিল না। যত খুশি আমি যতক্ষণ ধরে খুশি নিয়ে নিই, মানে একটা ইলেকট্রন 2, 3, 4, 5টা ফোটনকে অ্যাবজর্ব করবে না, সে একটাকেই অ্যাবজর্ব করবে। তাহলে আমি যতক্ষণ ধরে খুশি আমি বি টাইপ ওই যে লাইটটাকে ফেলছিলাম ফেলি না কেন, ও কিছুতেই বেরোবে না। কেন না, তার একটা ফোটনের মধ্যে সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জিটা নেই যেটার জন্যে সে ওখান থেকে বেরিয়ে যায়, মানে তার থ্রেশহোল্ড এনার্জিটা নেই ওই ফোটনটার মধ্যে। সেই জন্য যখন বি টাইপকে আমি ফেলছিলাম তখন কিছুতেই ইলেকট্রনটা বেরোচ্ছিল না, ক্লিয়ার। এবার যখন আমি অন্য একটা লাইটকে ফেলছি যার এনার্জিটা এর থ্রেশহোল্ডের চাইতে বেশি, মানে সি টাইপকে আমি ফেলছিলাম না, সি টাইপকে ফেলছি যার এনার্জিটা তার থ্রেশহোল্ডের চাইতে বেশি, এরকম লাইটকে যদি আমি ফেলি তাহলে কি হবে না, ফেলার সঙ্গে সঙ্গে ইলেকট্রন তো বেরোবেই, অবশ্যই বেরোবে। তাহলে কি হচ্ছে না, কতটা অ্যামাউন্ট এনার্জি দরকার, তার থ্রেশহোল্ড অ্যামাউন্টের এনার্জি দরকার এখান থেকে তার ছিটকে বেরিয়ে আসার জন্য, ঠিক আছে। তাহলে যে এনার্জিটা ফেলছি তার এক একটা ফোটনের এনার্জি হচ্ছে ইসি টাইপ, ঠিক আছে, ধরে নাও আমি তাকে ইসি দিয়ে ডিনোট করছি। এই এনার্জিটা একটা ফোটনের এনার্জি যাকে আমি ফেলছি, এখান থেকে সে কতটা এনার্জি নেবে না, থ্রেশহোল্ড অ্যামাউন্ট নেবে। কেন নেবে না, ওখান থেকে ছিটকে বেরিয়ে আসার জন্য। তাহলে কতটা অ্যামাউন্টের এনার্জি তার এক্সট্রা পড়ে রইলো, এক্সট্রা কতটা পড়ে রইলো না, ইসি মাইনাস থ্রেশহোল্ড। মনে করো এতটা এনার্জি দরকার ওই মেটালটার থেকে ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে আসার জন্য, আমি এতটা অ্যামাউন্টের এনার্জি তার মধ্যে পাস করাচ্ছি, ঠিক আছে। তাহলে ও এখান থেকে এতটা এনার্জি নিয়ে নেবে মেটালটার থেকে বেরিয়ে আসার জন্য। এবার এতটা এনার্জি তো এক্সট্রা পড়ে থাকছে, এই এনার্জিটা দিয়ে কি করবে, আরে বাবা ও ওখান থেকে বেরোলো, ঠিক আছে, এবার ছিটকে ছুটেও তো বেরিয়ে আসতে হবে, মানে তার একটা কাইনেটিক এনার্জিও তো আছে। কাইনেটিক মানে ওই রেস্ট অফ দ্য পার্ট, এই রেস্ট অফ দ্য পার্ট এনার্জির এই যে রেস্ট পার্টটা আছে এইটা দিয়ে ও ছুটে বেরিয়ে আসবে, মানে তার কাইনেটিক এনার্জিটাকে ইনক্রিজ করবে। যত বেশি এনার্জি সম্পন্ন লাইট আমি এখানে পাঠাবো তত তার কাইনেটিক এনার্জিটা বাড়বে, মানে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিটা বাড়বে। তাহলে ইন্টেন্সিটির ওপর কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে না, কেননা এক একটা ইলেকট্রন এক একটা ফোটনকেই অ্যাবজর্ব করবে। তুমি যত খুশি ফোটন দাও না কেন, একটা ইলেকট্রন একটা বেশি ফোটনকে অ্যাবজর্ব করবে না। ফোটনের মধ্যে যদি এনার্জিটা বেশি থাকে তাহলে ওর কাইনেটিক এনার্জিটা বাড়বে। এখান থেকে যখন ইলেকট্রনটা ছুটে আসবে তখন তার কাইনেটিক এনার্জি বাড়বে। এর এনার্জিটা যদি কম হয় তাহলে এর কাইনেটিক এনার্জিটা কম হবে। এই এনার্জিটা যদি কম করতে 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 আমি থ্রেশহোল্ডের চাইতেও কম করে দিই, মনে করে এটা যেটা ফেলছি, ঠিক আছে, এই এনার্জিটা যদি আমি থ্রেশহোল্ডের চাইতেও কম করে দিই তাহলে কিছুতেই এনার্জি মানে ইলেকট্রনটা লিবারেট করবে না, কেননা তার একটা ফোটনের মধ্যে ওই এনার্জিটা নেই। তাহলে ক্লিয়ার হলো। তাহলে কাইনেটিক এনার্জি মানে ইলেকট্রনটা যে ছিটকে বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি কিছুতেই তার
ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার ওপর না এক একটা ফোটনের এনার্জির উপর। এনার্জিটা তাহলে কার উপর ডিপেন্ড করছে না ফ্রিকোয়েন্সির উপর, আবার ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করছে না ল্যামডার উপর। যত হাই ফ্রিকোয়েন্সির লাইট ফেলবো তার মানে তার এনার্জি তত বেশি, তত কাইনেটিক যে ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে আসবে তার কাইনেটিক এনার্জি বেশি হবে। ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সি বেশি মানে তার ওয়েভলেন্থ কম, মানে কম ওয়েভলেন্থ সম্পন্ন কোনো লাইটকে যদি আমি ফেলি, কম ওয়েভলেন্থ মানে তার ফ্রিকোয়েন্সি বেশি মানে তার এনার্জি বেশি। ঠিক আছে, আর বেশি ওয়েভলেন্থ মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গিয়ে কম, এনার্জিটা কম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার আসছি প্রথম যে প্রবলেমটা, টাইম ল্যাগ। কোনো টাইম ল্যাগ তাহলে থাকছে না কেন? আরে বাবা টাইম ল্যাগ থাকবে কেন? লাইটটা ফেলার সঙ্গে সঙ্গে তো ফোটন পেয়ে যাচ্ছে, তাহলে লাইট ফেলছি সঙ্গে সঙ্গে ফোটন পাচ্ছে, ফোটন অ্যাবজর্ব করছে, এনার্জি যদি তার মধ্যে সাফিসিয়েন্ট থাকছে তো লিবারেট ইলেকট্রন ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে। আর যদি মানে এনার্জি তার মধ্যে না থাকছে, তার সাফিসিয়েন্ট থ্রেশহোল্ড অ্যামাউন্টের এনার্জি না পাচ্ছে এক একটা ফোটনের মধ্যে, তাহলে সে বেরোবে না, কোনোদিনও বেরোবে না। তাহলে এখানে ইন্টেন্সিটির কোনো রিলেশন নেই, মানে এই যে ইলেকট্রনটা ছিটকে বেরোবে এর ওপর ইন্টেন্সিটির কোনো রিলেশন নেই। রিলেশনটা আছে কার ওপর না যে লাইটটা ফেলছি তার ফ্রিকোয়েন্সির ওপর, যে লাইটটা ফেলছি তার ফ্রিকোয়েন্সির ওপর। হাই ফ্রিকোয়েন্সি লাইট ফেললে ও ছিটকে বেরোবে, লো ফ্রিকোয়েন্সি লাইট ফেললে যদি সেটার ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ডের চাইতে কম হয়ে যায় বেরোবে না। সিম্পল কথা। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের পুরো এক্সপ্লেনেশন। তাহলে এখান থেকে আমরা আমাদের কি কনসেপ্ট তৈরি হলো যে লাইটটা ওয়েভ, এটা ক্লাসিক্যাল কনসেপ্ট ছিল। ঠিক আছে, এখন থেকে আমরা জানলাম যে লাইট ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল। লাইটের মধ্যে পার্টিকেল নেচার আছে, মানে লাইট কণা দিয়ে তৈরি। কি কণা না ফোটন কণা, বাংলাতে আমরা বলছি ফোটন কণা। ঠিক আছে, এবং প্রত্যেকটা ফোটনের মধ্যে ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি আছে। এক একটা ওয়েভলেন্থের লাইট যেটা তার এনার্জি সবসময় ফিক্সড। ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেলে এনার্জিটাও চেঞ্জ হয়ে যাবে, ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেলে এনার্জিটাও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এতটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি বুঝতে পেরেছো তাহলে আর ফটো ইলেকট্রিক এফেক্ট বা লাইট সম্পর্কে আর কখনো কোনো প্রবলেম আসবে না। ওকে, তাহলে আমরা কি বলছি না প্রত্যেকটা ইলেকট্রনের জন্য থ্রেশহোল্ড অ্যামাউন্ট অফ এনার্জি চাই। ঠিক আছে, আমি যখনই কোনো একটা এনার্জিকে ফেলছি, মানে কোনো একটা লাইটকে এখানে ফেলছি, মনে করো এটা এক্স দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এই এক্সটা যখনই দিচ্ছি ইলেকট্রনটা এই এনার্জিটাকে দুভাবে মানে দুভাবে ইউজ করছে। একটা সে থ্রেশহোল্ড অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে ওই মেটাল প্লেটটার থেকে বেরিয়ে আসছে, এবং রেস্ট অফ দ্য পার্টে সে কি করছে তার কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জিতে ইনভলভ করে দিচ্ছে। তাহলে এই যে লাইটটাকে ফেলছি তার এনার্জির পরিমাণ যত বাড়বে কাইনেটিক এনার্জির পরিমাণও তত বাড়বে, কেননা ইলেকট্রনের থ্রেশহোল্ড এনার্জিটা ফিক্সড। তাই না? মনে করো আমি সাপোজ এই মেটালটাতে যে ইলেকট্রনটা বাইন্ড হয়ে আছে তার 10 জুল মানে এনার্জি লাগবে। সাপোজ 10 জুল ইলেকট্রন এনার্জি লাগবে। আমি যে লাইটটা ফেলছি তার এনার্জি হচ্ছে গিয়ে ইলেকট্রনটা থ্রেশহোল্ড এনার্জি তাহলে কত? থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে 10 জুল। আমি যে লাইটটা ফেলছি মানে ইএক্স তার এনার্জি হচ্ছে 9 জুল। বলো তো ইলেকট্রন বেরোবে কি বেরোবে না? ডেফিনেটলি বেরোবে না, কেননা বেরোনোর জন্য মিনিমাম 10 জুল এনার্জি লাগবে। এবার মনে করো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে ওয়াই টাইপের একটা এনার্জি ফেলছি, যার এনার্জিটা হচ্ছে 12 জুল। এবার বলো তো ইলেকট্রনগুলো বেরোবে কি বেরোবে না? অবশ্যই বেরোবে, কেননা এক একটা ফোটনের মধ্যে 12 জুল এনার্জি আছে। তাহলে এর থ্রেশহোল্ড এনার্জি কত? 10 জুল। তার মানে 10 জুল এনার্জি নিয়ে ওখান থেকে ছিটকে বেরিয়ে যাবে। আর কতটা পড়ে থাকলো? 12 জুল পাঠাচ্ছি, কতটা পড়ে থাকলো? 10 জুল, মানে 2 জুল এক্সট্রা পড়ে থাকছে। 2 জুল এনার্জি নিয়ে ইলেকট্রনটা দৌড়াবে, মানে তার কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? 2 জুলের সাথে সমান হয়ে যাবে। ক্লিয়ার? মনে করো আমি আরেকটা জেড এই টাইপের একটা এনার্জি আমি তার মধ্যে মানে এনার্জি লাইট আমি পাস করাচ্ছি, যার এনার্জি হচ্ছে 20 জুল। তাহলে বলো তো এই লাইটটা পাস করানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রনটার কাইনেটিক এনার্জিটা কি হবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? তাহলে 20 জুল আমি পাঠাচ্ছি, তার থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে 10 জুল। তাহলে কাইনেটিক এনার্জি কতটা হবে? কাইনেটিক এনার্জি হচ্ছে গিয়ে 10 জুল। তাহলে যখন আমি 12 জুল পাঠাচ্ছিলাম তার কাইনেটিক এনার্জি হচ্ছিল 2 জুল। তাহলে 2 জুল যে সে যতটা স্পিডে দৌড়াবে, যার 10 জুল কাইনেটিক এনার্জি সে আরো অনেক বেশি স্পিডে দৌড়াবে, তাই না?
তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই টোটাল মানে যে লাইটটা ফেলা হচ্ছে সেইটা ইজ ইকুয়াল টু থ্রেশহোল্ড এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, অর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ই টোটাল, এখানে ই এক্স দিয়ে আমি ডিনোট করছি, মাইনাস ই থ্রেশহোল্ড। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এক্সপ্লেন করেছিলেন কে? আমাদের দি গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন। এবং 1905 সালে এই ঘটনা মানে এটা এক্সপ্লেন করেছিলেন। 1921 সালে এই ঘটনাটার জন্যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, 1921 সালে। কতটা ক্লিয়ার হয়েছে? ফটো ইলেকট্রিক এফেক্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে ব্ল্যাক বডি রেডিয়েশনের আমরা কি এক্সপ্লেনেশন দেবো? ব্ল্যাক বডি রেডিয়েশনের আমরা এক্সপ্লেনেশনটা এইভাবে দেবো যে তাহলে যখন লোহাটার ওপর আমি হিট দিচ্ছি, লোহাটাকে যখন আমি হিট দিচ্ছি, সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করছে। এনার্জিটাকে যত অ্যাবজর্ব করবে তত তার ফোটনগুলোকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? এবার ইমিট যখন করবে তখন তার ফ্রিকোয়েন্সিটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাচ্ছে। যত আমি হিটটাকে বাড়াচ্ছি তত আমার ল্যামডা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মানে হিটের পরিমাণটা যত বাড়ানো হচ্ছে তত ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ফোটনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে রেড হচ্ছিল, রেডের ফ্রিকোয়েন্সিটা ছিল কম, ল্যামডাটা ছিল অনেক বেশি। সেখান থেকে হয়ে গেল ইয়েলো, তাহলে ইয়েলোর ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে গেল, ল্যামডা ভ্যালুটা তখন ডিক্রিজ করে গেল। সেখান থেকে হয়ে গেল ব্লুর আমরা জানি যে নিউটা হচ্ছে ম্যাক্সিমাম ভিজিবলের জন্য, আর ল্যামডাটা হচ্ছে গিয়ে মিনিমাম, তাই না? ওখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে বলেই আমার ওই রঙের পরিবর্তনটা হচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক বডির প্রপার এক্সপ্লেনেশন। ওকে, তাহলে তোমরা আজকে এতটা অবধিই পড়বে। পরের দিন আমি স্পেক্ট্রা সম্পর্কে অল্প একটু বলবো, তারপর বলে যাব, ঠিক আছে? এতটা পর্যন্ত যদি কারোর কোনো রকম সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই রিপ্লাই করবো। থ্যাংক ইউ, স্টে টিউনড।